সেলসের মানুষ কমনলি বলে বকা না দিলে কাজ করে না, শাউটিং না করলে কাজ হয় না। ইভেন এমনও বলে যে ভাই আপনি কি ঘোড়ার ডিমের ট্রেনিং করেন, এমন মাঝে মধ্যে পাই। আমি বকা দেই দেখা কাজ করে, নেলে কাজ করে না, আপনি আমার দিকে আসেন নাই, বোঝেন নাই। বিএসআরএম স্টিলের মতো একটা বিগ জায়ান্ট কোম্পানি, যারা বাংলাদেশের 25% মার্কেট শেয়ার দখল করে বসে আছে, সেই কোম্পানির হেড অফ সেলস বলছেন যে সে তার লাইফে কলিগদেরকে বকা না দিয়ে কাজ করাচ্ছেন। এথিক্যাল কোম্পানি, একেবারে আমরা এথিক্যাল প্র্যাকটিসটা এখানে করি। ট্রান্সপারেন্ট কোম্পানি, এখানে কিন্তু অনেক ভ্যালুস নিয়ে আমরা কাজ করি, ভ্যালুসগুলোকে আপহোল্ড করি আমরা। এবং আমরাও চাই যে প্রত্যেকটা কলিগ যারা আছে তারাও এই ভ্যালুসটাকে আপহোল্ড করুক। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার যারা ফ্রন্টলাইনার আছে তারা যদি ওয়েল ইকুইপড হয়, নলেজেবল হয়, এবং তার যদি সব বিষয়ে সম্যক জ্ঞান থাকে, তার যদি কনফিডেন্স লেভেলটা আপ থাকে, এবং ওর মধ্যে যদি মোটিভেশনটা থাকে, এবং একটা ক্লিয়ার কেরিয়ার পাথ থাকে, সে আপনার জন্য কাজ করবেই। এবং তাকে আমি দেখছি আমার আর্লি ক্যারিয়ার লাইফে আমার কিছু সেলস কলিগ যারা রিজনাল সেলস ম্যানেজাররা ছিল, তখন ওই সময় অনেক আগে কথা বলছি, আমি দেখতাম সারা দিন এরে চিল্লাচ্ছে ওরে চিল্লাচ্ছে, মানে একটা কারবার, নিজের প্রেশার উঠায়, ছেলেপেলেকে প্রেশার উঠে ফেলে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওর কেরিয়ার শেষ, ও নাই, দেশে নাই, আর ছেলেগুলো দেখে আর কোনো মানে খুব বেশি যেতে পারতেছে না। তো সারাক্ষণ প্রেশার নিয়েই তো কাজ করা যায় না। আপনি তো সেলসে কিন্তু অনেক ইনোভেটিভ থিঙ্কিং লাগে প্রচুর। আপনি সেলস ইজ নট রকেট সায়েন্স। রাইট। সেলসে আমি যদি আজকে আপনাকে বলে দিই যে ইফতি ভাই আপনি অমুক জায়গায় যাবেন, আপনি এই প্রসেসগুলো ফলো করবেন, ইউ মাইট বি রং, আই মাইট বি রং। আপনি ওখানে যাওয়ার পর বলবেন যে না, আসলে সিচুয়েশনটা ওইরকম ছিল না, সিচুয়েশনটা আরেক রকম ছিল, এবং ওই সিচুয়েশনে কি বেটার হবে ওই সেলসম্যান ছাড়া ওখানে আর কেউ বলতে পারবে না। আপনি যতই ফরম্যাট করে দেন যে তুমি কিন্তু এটা বলবা, তুমি কিন্তু স্যার বলবা, আপনি যাই দেখেন যে ওই লোক স্যার পছন্দই করে না, ওই লোক ভাই পছন্দ করে, মেবি আপনি বুঝতে হবে ও কি পছন্দ করে, আপনাকে ওইটাই করতে হবে, ঠিক না? অ্যাবসলিউটলি। তো এই ছেলেগুলোকে আমি যেটা বললাম যে আপনি যদি তাকে ট্রেন করেন, কোচিং করান, কোচিং আর ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য আপনার চেয়ে ভালো ইফতি ভাই আর কেউ জানে না, রাইট? আমরা অনেক সময় একটা ট্রেনিং করে, অনেক সময় কিন্তু ওয়ান কোচিংও করে। আমি কোচিং করানোর উদ্দেশ্য হচ্ছে তার পটেনশিয়ালটা তাকে দিয়ে বের করা, অ্যাবসলিউটলি, যে তুমি তোমার পটেনশিয়াল তুমি অনেক সময় জানেও না যে ওর মধ্যে এই স্কিলগুলো আছে। আমি যখন কথা বলতে শুরু করি, তোমার তো ভাই স্কিল আছে, তখন নিজে অনেক সময় চিন্তা করি আসলে তো আমার কাছে আছে, এটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো। ওটা অনেক ভালো দিক আছে, নিজেও জানে না। ভাই আপনার এই কথাটার সঙ্গে আমি একটু কানেক্ট করতে চাই। ইদানিংকালে কোচিং কালচারটা বাড়ছে। সো আমি তো রিসেন্টলি আপনার আইসিএফ এর পিসিসি লেভেলটার কোচিংয়ের ভর্তি হয়েছে এবং এটা নিয়ে কাজ করছি অলরেডি প্রায় 5 মাস হয়ে গেল। এটা নিয়ে অলরেডি পড়াশোনা চলছে। তো এইখানে যে বিষয়টা লক্ষণীয়, যে রিসেন্ট আমার ট্রেনিংগুলোতে চেষ্টা করি কোচিং বিষয়টা যেন ম্যানেজাররা পালন করে। যেমন রিসেন্ট একটা কোম্পানিতে ট্রেনিং করালাম, রেডিয়েন্ট ফার্মার। সো সেখানে একজন এরিয়া ম্যানেজার বললো, স্যার আমি কীভাবে আসলে এটাকে কাজে লাগাবো। আপনি যেহেতু এটা বললেন, সেই হিসাবে দর্শকদেরকে একটু আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। যে সাপোজ আমি তখন ওনাকে ডাকলাম যে আচ্ছা বলেন তো, ইউজুয়ালি কী হয় একজন কলিগ যখন পারফরমেন্স খারাপ করে, তো আপনি তাকে এনে কী করতেছেন? তো বলে যে আমি জিজ্ঞেস করি সে কেন খারাপ করলো, আচ্ছা এই কারণে খারাপ করছে, এরপরে কি জিজ্ঞেস করেন? বলে যে এরপরে তাকে একটা গাইডলাইন দেই যে আপনি তাহলে এরপর থেকে এই ডাক্তারকে ভিজিট করবেন, এই কাজ করবেন, এইভাবে চলবেন। তাই বললাম এটা তো আপনি তাকে একটা ডিরেকশন দিলেন, দিস ইজ নট কোচিং টাইপ হইল। তো তাহলে করবেন কিভাবে? ওনাকে প্রশ্ন করেন না, আচ্ছা খারাপ করছেন কেন, খারাপ করছেন যে আপনার কোন কোন জায়গাটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, আর কি কি করা যেতে পারতো, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে আর কী কী অপশন ছিল ইভেন, আচ্ছা কোন কোন ওয়েতে গেলে ভালো করার সুযোগ আছে আপনার কাছে কি মনে হয়। মানে পুরোটাই তাকে দিয়ে বলানো যে কী কী অপশনস আছে। আপনি তো বলে দিতেই পারেন, দরকার নেই আপনার বলার, ওই কথাগুলো ওনার কাছ থেকে ট্র্যাক করে করে উনিই বলবেন। যখন উনি বলবেন তখন উনি ফিল করছেন এটাকে, ওন করছেন এটাকে, করে উনি যখন বলছেন তখন কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে আপনি তো বলেছেন, সো জাস্ট ফলো দ্য রুল, তখন কিন্তু সে ওন করে নিজেটা নিজে করে। এক্স্যাক্টলি এই জিনিসটা লিডারদের মধ্যে খুব খুব বেশি থাকা দরকার এখন। আসলে রিজিওনাল সেলস ম্যানেজার বলেন বা হেড অফ সেলস বলেন, সবার দায়িত্ব হচ্ছে আসলে তার টিমকে ট্রেন করা, কোচিং করানো, রেডি করে দেওয়া। কারণ সেলসটা সে করে না, আসলে ডিরেক্ট করে না, করে কিন্তু এই ছেলেগুলো কেরিয়ারে আপনি যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারেন, ও তো জান দিয়ে ফেলবে আপনার জন্য।
আপনি যদি অন্য কোথাও যান দেখবেন হাউমা করে কাঁদতেছে আপনার জন্য। কেন করতেছে এটা? কারণ আপনি তার কেরিয়ারে কন্ট্রিবিউট করছেন, তাই না? আপনি তাকে রেডি করছেন, গাইড করছেন, তার খোঁজখবর নিয়েছেন। আপনি সিম্প্যাথি দেখেন না, আপনি এমপ্যাথি দেখিয়েছেন। অনেকে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য বোঝে না। করতে পারে না। বোঝে আমি না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একবার আমি তখন সন্ধ্যার দিকে আমি অফিস থেকে নামতেছিলাম। তো নেমে দেখি যে আমি সেলফ ড্রিভেন, আমি গাড়ির লকটা আনলক করতেছিলাম। তখন পিছন থেকে আমাদের ডিএমডি স্যার উনি হঠাৎ করে এই মেহেদি, তখন গাড়ির চাকা কিন্তু পাংচার, দেখো সামনের গাড়ির চাকাটা। আমি দেখি কি, শীতকাল ছিল, আমার তখন ব্লেজার টেজার পড়া ছিল, আমি আস্তে আস্তে গোটাচ্ছিলাম যাতে টায়ার তো চেঞ্জ করতে হবে অ্যাটলিস্ট, পরে না আমি এতে নিব। তো ওনার তো ড্রাইভার আছে, কিছুক্ষণ পর দেখলাম যে উনি নিজে ড্রাইভ করে গাড়ি চলে যাচ্ছে, আর উনি ওনার ড্রাইভারকে বলে দিয়েছে মেহেদির গাড়িটা ফিক্স করে তারপর তুমি বাসায় চলে এসো। দেখেন, দুইটা কাজ হতে পারতো। এক, উনি তখন বলতো মেহেদি তোমার চাকা তো পাংচার হয়ে গেছে, একটা সিম্প্যাথি শো করলো, চলে যেতে পারতো। কিন্তু উনি এমপ্যাথি শো করেছে। এমপ্যাথিটা কি? আমি যেটা আমার ভাষায় বলি সবসময়, সে এমপ্যাথি ইজ দ্য অ্যাকশন অফ সিম্প্যাথি। মানে উনি শুধুমাত্র সিম্প্যাথি শো করেন নাই, উনি কার্যকরভাবে আমাকে হেল্প করেছেন। তো এই জায়গাটাতে আমরা কিন্তু সেলসেও আমরা যখন কাস্টমারের সাথে কথা বলি, এটা খুব বড় একটা ড্রাইভার বা কাস্টমারকে আমরা ডিল করি। আমি যদি এমপ্যাথির জায়গাটা যদি সবাই কাজ করতে পারি, এটা লিডারশিপের রোলে কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট আছে, এফেক্ট আছে। লিডাররা কিন্তু এই জায়গায় এখন ভালো কাজ করছে মনে হয়, আমার বিভিন্ন জায়গায় মনে হয়। বাট আমি পার্সোনালি এই জায়গাটাতে খুব কাজ করি। আমার এটা শুরু থেকে এখন পর্যন্ত কিছু ব্যাপার থাকে যেগুলো আমি সবসময় চেষ্টা করি ছেলেপেলেদের প্রতি একটু এমপ্যাথেটিক থাকার জন্য। কারণ দিন শেষে সে আমার জন্য কাজ করে, আমার কোম্পানির জন্য কাজ করে। তারকে যদি আমি না বুঝি, তার কথা না শুনি, তাকে যদি স্পেস না দিই, তাকে যদি একটু দূরে রাখি সবসময়, সে কী করবে? কোনো একটা অকারেন্স ঘটলো আমার কাছে হাইড করবে। অ্যাবসলিউটলি। একটা সেলসে অনেক সময় ম্যাসাকার হয়, অনেক বড় বড় ম্যাসাকার হয় কিন্তু না। কিন্তু যদি আমি তার সাথে মিশে যাই, তাকে স্পেস দেই যে আমি একটা সিনিয়র পজিশন আছি, সে জুনিয়র পজিশন আছে মনে করে সে আমার কাছে যদি আসতে না ভিড়তে না পারে, তাহলে এই জায়গাগুলো আসবে না। এই কালচারটা আমরা শিখছি আসলে। ধরেন আমি যখন বাংলালিংকে ছিলাম, মাল্টিনেশনাল, কিন্তু এই কালচারটা একেবারেই আপনি জানেন অন্যরকম। একদম সিও থেকে শুরু করে একদম জুনিয়র একসাথে তার কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করে। ঠিক সেইমভাবে আমিও চেষ্টা করি আমার যে টিম আছে সবার সাথে এইভাবে একসাথে কাজ করতে, যাতে কোনো ডিফারেন্স না থাকে, গ্যাপ না থাকে আমাদের মধ্যে। মেহেদি ভাই, আপনার এই যে সিম্প্যাথি, এমপ্যাথি এবং আরেকটা শব্দ একটু এক্সটেনশন হয়েছে, সেটার নাম হলো কম্প্যাশন। মানে আমার এমপ্যাথির সঙ্গে কোনো একটা অ্যাকশন যোগ করলে তখনই সেটা হয় কম্প্যাশন। এবং আপনার ডিএমডি কিন্তু সেই কাজটাই করেছে, আপনার সঙ্গে এমপ্যাথি শো করে পরবর্তীতে ওনার ড্রাইভারকে দিয়ে দিচ্ছেন যে এই জিনিসটা।